সুপ্রিয় বন্ধুগণ, জয়নন্দিনী টেলিবাংলা ঢাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জয়নন্দিনী চ্যানেলের শিল্প ও সাহিত্য বিষয়ক আলাপচারিতায় আমরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি যিনি একাধারে কবি, প্রাবন্ধিক এবং দীর্ঘদিন ধরে রয়েছেন প্রবাসে, কিন্তু প্রবাসে থেকেই তিনি বাংলা সাহিত্যের মূল চর্চা এবং সাধনার সাথে নিজেকে একাত্ম রেখেছেন। তিনি আমাদের সকলেরই প্রিয় মানুষ, প্রিয় পরিচিত মুখ শামসাল মবিন। কেমন আছেন মবিন ভাই? না, আমি খুব ভালো আছি। আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই জয়নন্দিনী চ্যানেলের সাহিত্য ও শিল্প বিষয়ক আলাপচারিতায়। বন্ধুগণ, বুঝতেই পারছেন আজ আমাদের আলাপচারিতা জমে যাবে বিশেষ করে কবিতা নিয়ে, কবিতা বিষয়ক নানা ভাবনায়। শামসাল মবিন দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করে আসছেন, কবিতার নানা বিষয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই সাথে সাহিত্যের নানা শাখায় রয়েছে তার অবদান। তো মবিন ভাই, আমরা আসলে আজকে শুরু করছি উল্টো দিক থেকে, আপনার প্রবাস জীবন থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, বলুন। আপনি কত সালে প্রবাসে গেলেন বা কত সাল থেকে শুরু হলো আপনার প্রবাস জীবন? আমি 1982-তে, আজকে তো 25, গতকালকে আমি রওনা দিই, মানে 24শে মার্চ আমি রওনা দিই। আমি মূলত পড়াশোনার জন্যই যাই ওখানে। পড়াশোনা শেষ করে, মানে আন্ডার গ্রাজুয়েট শেষ করে আমি প্রথমে যাই ওহাইও স্টেটে। ওখানে আন্ডার গ্রাজুয়েট শেষ করে আমি নিউ ইয়র্ক সিটিতে আসি। তো নিউ ইয়র্ক সিটিতে এসে ওখানে আবার কি বিষয়ে পড়াশোনা? আমি ইংরেজি সাহিত্যে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে ওইখানে শিক্ষকতা করতাম ইংরেজি সাহিত্যে। আমি কিন্তু স্কুল সিস্টেমে পড়াইতাম আর কি, সরকারি স্কুল সিস্টেম যেটা থাকে আমাদের দেশে, যেমন আছে জেলা স্কুল, এই টাইপের স্কুলে পড়াতাম আর কি। তো এইভাবেই শুরু আর কি নিউ ইয়র্ক আমেরিকান প্রবাস জীবনটা শুরু হলো। তার মানে আপনি প্রথমে পড়তে গেলেন এবং তারপরে পড়ালেন এবং তারপরে প্রবাস জীবনেই নিজেকে একেবারে হ্যাঁ, চাকরি করলাম অনেক বছর, 30 বছর শিক্ষকতা করছি। তো বর্তমানে অবসরে আছি আর কি। আচ্ছা, অবসর তো আসলে হয় না, কবির তো কোনো অবসর থাকে না। তো এই যে চাকরি থেকে অবসর মানে কর্মজীবন থেকে, রুটিনের যে কর্মজীবন সেটি থেকে আপনি অবসর নিয়েছেন। তো এই যে আপনার প্রবাস জীবন, এবং সেই জীবনে আমরা জানি যে প্রবাস জীবনের সংগ্রামটা একটু ভিন্নতর, সেই জায়গাতে এই সংগ্রামের ভেতর দিয়েও আপনি কিভাবে আপনার সাহিত্য চর্চাকে অক্ষুণ্ণ রাখতে পারলেন? এটা প্রথমে বছর 5 তো কিছু করতে পারিনি সাহিত্য চর্চার কিছু। আমি যখন শিক্ষকতা শুরু করলাম, তো কবিতা, গল্প এগুলাই তো পড়াইতে হয় না। তো কবিতা পড়াতে পড়াতে শ্যারন নোলস নামে আমেরিকার একজন কবি আছেন, মেইন স্ট্রিমের, উনার কয়েকটা কবিতা আমার খুব ভালো লাগলো। তো আমি ওখান থেকে 2টো কবিতা অনুবাদ করি, বাংলায় অনুবাদ করে ঢাকাতেও ছাপা হলো। তো ওই হঠাৎ করে আমার একটা নতুন তৃতীয় নয়ন বলতে যে কথাটা, ওরকম একটা দৃষ্টি তৈরি হলো, যারে কিছু কবিতা তো এরকম যদি বাংলা কবিতার জন্য, বাংলাদেশি পাঠকদের জন্য কিংবা বাংলা ভাষাভাষীদের জন্য অনুবাদ করা যায় তো মন্দ হয় না। বিশ্ব সাহিত্যের একটা অংশ তারা পেল। তো এই অনুবাদ শুরু করলাম। কয়েক মাস যেতে যেতে আমি মৌলিক কবিতাও লেখা শুরু করলাম। তার আগে কি আপনি ঢাকায়ও কি কবিতা চর্চা করতেন? ঢাকাতে আমি কখনো কবিতা লিখিনি, চর্চাও করিনি। ঢাকায় যেটা করতাম সেটা বাংলাদেশ অবজারভারে, ইয়াং অবজারভার নামে একটা পাতা ছিল, ওই পাতায় আমি কিছু গল্প লিখতাম। রবীন্দ্রনাথের কিছু গল্প অনুবাদ করে ছাপাইছি তখন। এটা হচ্ছে 80-81 দিকের কথা। তো এইভাবেই চতুর্দিক থেকে শুরু হলো, যে এই যে এদিকে ইংরেজিতে লিখতাম ঢাকায় থাকতে, ওখানে যায় শুরু হলো বাংলায় লেখা। তো বাংলা লিখতে লিখতে ওই যে অনুবাদ করতে করতে আমি কেমন করে যে মৌলিক কবিতা লেখা শুরু করে দিলাম। কবিতার প্রতি বোধ হয় একটা প্রেম জন্মালো। এটা তো অবশ্যই প্রেম, কোথায় ছিল এতদিন জানি না, কিন্তু হঠাৎ করে ঝুলি থেকে বের হয়ে আসার মতো অবস্থা আর কি। তো এটা আমি বলতেছি, আমি শুরু করি লেখা অ্যাকচুয়ালি 93-4 দিকে। শেষমেশ 95-এ যায় মনে হলো যে একটা বই বের করা দরকার এখন, তা না হলে একত্রিত হচ্ছে না বিষয়টা। হ্যাঁ। তো একটু তাড়াহুড়া করে হলেও, তখন তো এত সহজে দেশে আসা হতো না।
আমি প্রথমবার দেশে আসি 6 বছর পরে। তারপরে এই অর্থাৎ 4-5 বছর পর পর দেশে আসা হতো আর কি। তো ওইটা ট্রিপ মিস গেলে মনে করেন যে আবার 4 বছর 5 বছর পিছিয়ে যাবে, এই সেন্সে একটু তাড়াহুড়া করে এই বইটা বের করা আর কি। এবং ওইটা সবাই খুব ইন্টারেস্টিং মনে করে যে আমার যেদিন বই বের হয় 95-এর আপনার অগাস্টের 9 তারিখে বইটা বের হয়, পরের দিন আমার বিয়ে। বাহ, এই দুইটা একদিন পরেই দুটো শুভ, দুইটা মেজর একটা মাইলস্টোন জীবনের। একটা প্রথম বই আর বউ একসাথে পাওয়া আর কি। দুইটাই ব দিয়ে। হ্যাঁ, দুইটাই ব দিয়ে। তো যাই হোক, দুটোই আপনার জীবনে নিশ্চয়ই অনেক পরিবর্তন নিয়ে এসেছে, অনেক কিছু সংযোজন করেছে। বটেই, এটা জিনিসটাই পরিবর্তনশীল। একটা নতুন বই বেরোলো একজনের জীবনে, এটা সঙ্গী হলো। তিনিও কি লিখেন, মানে আমাদের না, উনি এক পুরাদস্তর গৃহবধূ বলতে যা বোঝায় সেটাই আর কি। তবে পাঠক তো নিশ্চয়ই আপনার? না, পাঠকও মাঝে মধ্যে বোধহয় পড়ে, খুব যে সিরিয়াস তাও বলা যাবে না আর কি। আচ্ছা, যাই হোক, দুটোই ভালো বোধ হয়। অনেক সময় পড়ে অবশ্য অনেক মতামত দেয় আমাদের অনেক সঙ্গী, জীবন সঙ্গী, সেটা অনেক সময় কাজে লাগে। হ্যাঁ, কাজে তো লাগেই। কিছু না কিছু সবার কাছ থেকেই কিছু না কিছু আইডিয়া পাওয়া যায়। আচ্ছা, এই যে আপনি 93 থেকে কবিতা লেখা শুরু করলেন, আপনার কি মনে হয় যে আপনার উপরে কারো প্রভাব ছিল? যেহেতু আপনি বিশ্ব সাহিত্য বেশ তখন মানে পড়ে ফেলেছেন বা অনুবাদ করে চলেছেন। আমাকে ওই জিনিসটা আমাকে খুব একটা আমার উপর ভর করে না। আমি ভর করা বলতেছি, প্রভাব। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সেটা ব্যক্তি জীবনে হোক, জীবন চলার পথে লেখালেখির দিক থেকে, কিন্তু আমার দেখার চোখটা আছে, মানে পর্যবেক্ষণের যে একটা বিষয়। বাংলাদেশের সব কবির কবিতাই আমি পড়তাম, কিন্তু কেউ এটা কি আপনি আগে থেকেই পড়তেন নাকি ওই সময় শুরু করলেন? না, কবিতাটা পড়তাম আমি অনেক আগে থেকে। আচ্ছা আচ্ছা। মেট্রিক পাশের পর থেকে আমার পড়াটা আবার উল্টা দিক থেকে শুরু হয়। মানুষ যেমন নিজে আগে লেখালেখি করে, তারপরে আলোচনা, সাহিত্য আলোচনা এগুলা পড়ে, আমি আবার শুরু করছি ওই সাহিত্য আলোচনাগুলাই পড়া শুরু করছি আগে। কেন জানি ওইটা একটা আকর্ষণ ছিল। একটা বইয়ের রিভিউ বেরোলে ওইটা পড়তাম, যে এটা একটা বইকে কিভাবে লিখে, কোন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। তখনও আমি কোনোদিন লেখি টেখি নেই, কিন্তু ওই জিনিসটা পড়ার একটা অভ্যাস ছিল আর কি। তারপরে যেহেতু আমি সাহিত্যের ছাত্র ছিলাম, এই ইউনিভার্সিটির ক্লাসেও কিছু শিখছি কিভাবে রিভিউ মানে লিখতে আপনি হয়। মানে কবিতার গ্রামারটাকে আপনি শিখেছেন, ওখানে তো সবই থাকে। আমাকে যেহেতু পড়াইতে হতো, বলেই তো পড়াতাম বিষয় টুষয়। অবশ্যই। তো ওইটা একটা জানার আগ্রহ তো বটেই ছিল। আমি বলতে চাচ্ছি যে এই যে আপনি অনেকের কবিতাই পড়লেন বা বাংলাদেশের অনেক কবিতাই পড়তেন, আপনার কি মনে হয় যে দুরাগত কোনো প্রভাবও কারো রয়েছে আপনার উপর? আমার উপর যদি কোনো কিছু ভর করে, তাহলে বলবো যে আমি ওই যে অনুবাদ করা শুরু করলাম, তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আচ্ছা, আমেরিকায় তো অনেক কবি আছে, বড় দেশ, ইংরেজি ভাষার একটা আলাদা প্রভাব আছে। তো এই দেশের কন্টেম্পোরারি কবিতাগুলো কীরকম, এই দেখে আমি একটা বইয়ের দোকানে যে একটা বই কিনলাম। বইটার নাম হচ্ছে কন্টেম্পোরারি আমেরিকান পোয়েট্রি। তো এই কবিতার বইটা পড়ে আমার একটু মানে এত বিচিত্র বিষয় নিয়ে চিন্তার জগৎটা একটু নাড়া খেলো। একটা নাড়া তো মানে ভীষণভাবে নাড়া খেলো। যে আমরা কবিতা বলতে বুঝতাম যে নরম সরম কিছু, ওই এই জসিমউদ্দিনের কবর কবিতার মতো, রবীন্দ্রনাথের মতো এরকম। তো এইখানে দেখি বাবারে, এমন কোনো বিষয় নাই যে এখানে কবিতা লেখা হয়নি। এবং ওই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করলো। তো একটা জিনিস দেখবেন যে আপনার কাছে তো এই মুহূর্তে অ্যাটলিস্ট একটা বই আছে আমার, যে আমার কবিতার বিষয়গুলো কিন্তু অন্য কবিদের, বাংলাদেশি বাংলা, বিশেষ করে বাংলা ভাষার কবিদের থেকে একটু অন্য ধাঁচের। কবিতার বিষয়টা লেখাই কতখানি ওটা ভালো কবিতা হয়ে উঠছে না খারাপ কবিতা হচ্ছে, ওই বিচারে আমি যাচ্ছি না। ওইটা অবশ্যই পাঠক বিচার করবে, তাদের উপরে ওইটা ভার দেয়া গেল। কিন্তু বিষয়গুলো দেখবেন যে আমি এমন এমন বিষয় নিয়ে লিখছি কবিতা, যেটা ওরা কেউ চিন্তাই করতে পারবে না। এই বইটায়, আমার শেষ বইটা যেটা 249 স্ট্রিট বেল রোজ, এখানে দেখবেন যে বাংলা কবিতায় যেমন ধরেন বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, এরা কিন্তু আমেরিকাতে অনেকদিন ছিলেন। তো
এরা ছিলেন এখানে, কিন্তু ওনারা আমেরিকান জীবনটা নিয়ে কোনো কবিতা তেমন লেখেনি। দু একটা ছিটাফাটা থাকলে থাকতে পারে, কিন্তু এই বইটাতে আমার 54টা কবিতা আছে, তার মধ্যে আপনার প্রায় 40টা কবিতা আমেরিকান জীবন নিয়ে লেখা। জীবন নিয়ে লেখা। আমেরিকায় যারা থাকে যে সমস্ত বাঙালি, ওই বাঙালিদের জীবন আর বাংলাদেশে যারা বাঙালি থাকে এদের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে, এদের ভাবনাটাও সম্পূর্ণ ভিন্ন। তারপর আমরা যেহেতু কি বলবো নির্যাতিত গ্রুপের মানুষ, হ্যাঁ, আমরা একটা শ্বেতাঙ্গ দেশে থাকি, মানে নানাভাবেই তো আমরা প্রান্তীয় আর কি। সেই ক্ষেত্রে ওরা আমাদেরকে কিভাবে দেখে এর উপরেও অনেকগুলা কবিতা আছে। তারপরে কালো যারা আছে আমেরিকায়, ওরা আবার আমাদেরকে কিভাবে দেখে এর উপরেও বেশ কিছু কবিতা আছে। এবং লাটিনো একটা বিরাট পপুলেশন আমেরিকায়, যেটা সাউথ আমেরিকার বিভিন্ন দেশের জনগণ আছে, ওরা আবার আমাদের কিভাবে দেখে, এই মিলে এই সামগ্রিকভাবে অন্য দেশের মানুষ, অন্য জাতের মানুষ আমাদেরকে কিভাবে দেখে, এইটার একটা পিকচার, খুব ভালো একটা ছবি আমার মনে হয় এই বইটা পড়লে বোঝা যাবে। বাহ, নিশ্চয়ই পাঠক বইটাকে ওইভাবেই বিচার করবে। আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনি একটু আগেই বলেছিলেন যে আমি বেশ কবিতা পড়তাম, মানে আপনি বাংলাদেশের কবিতাও পড়তেন। একটু আগেই আরেকটা কথা বললেন যে সেই যে আমাদের এই নরম কবিতা যেটা আর কি, জসীমউদ্দিনের কবিতা কবরের কথা বললেন এবং রবীন্দ্রনাথের কথা বললেন, কিন্তু আসলে 30-এর দশক থেকে তো কবিতা কিছু পাল্টে যাচ্ছিল, কবিতার বিষয় তো পাল্টে যাচ্ছিল, তাই না? বিশেষ করে যে বুদ্ধদেব বসুর কথা বললেন, যে উনি যখন বোদলেয়ারের কবিতা অনুবাদ করলেন, তখন কিন্তু সেই একটা কবিতার মানে আধুনিক কবিতার যে একটা বিষয়, সেটা তো কি চলে আসলো না বাংলাদেশের, মানে বাংলা কবিতার মধ্যে, বাংলা কবিতার মধ্যে? মূলত বুদ্ধদেবের টার্গেটটা ছিল রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসা। কারণ সবাই যারা কবিতা লিখতো রবীন্দ্রনাথের মতোই কবিতা লেখার চেষ্টা করত, রাবীন্দ্রিক যেটা বলেন। তো সেইখান থেকে ওনারা যে 5 কবি, পঞ্চপাণ্ডব যেটাকে বলি আমরা, ওইখান থেকে বেরোনোর যে প্রচেষ্টা, এই জন্য ভাষা বদল হয়ে গেছে, কবিতার বিষয় বদলে গেছে, এবং অনেক অনুবাদ কবিতার সংযোজন হয়েছে ওই সময় বাংলা কবিতায়, অনেক মানুষের চোখ খুলে গেছে। তো এটা একটা বিরাট আন্দোলন তো বটেই, এবং সংযোজনও একই সাথে। যদি আমরা জীবনানন্দের কথাও ধরি, মানে একটা মানে পুরোই তো একটা বাক বদল তো হলো, মানে রবীন্দ্রনাথ থেকে যেই মানে কবিতার বিষয় আসেও তো প্রচুর বদল হলো। তা তো বটেই। যেমন ধরেন জীবনানন্দ আর নজরুল ইসলামের জন্ম কিন্তু একই সালে, 1899 সালে, কিন্তু দেখেন যে দুইজন কি বিপরীত মেরুর কবি, ভাষা এবং প্রকাশভঙ্গি সব দিক থেকে, চিন্তা ভাবনা, প্রকাশভঙ্গি, জীবনযাপন সব দিক থেকে আলাদা। তো এইটার রবীন্দ্রনাথ তো শেষ পর্যন্ত স্বীকারও করছেন যে তোমাদের শক্তিটাও কিন্তু কম না, এই কথা বলে গেছেন রবীন্দ্রনাথ। তো এই যে কবিতার বিষয় আশয় বদলে গেল, এবং আপনি বাংলাদেশ ত্যাগ করলেন 82 সালে, তাই তো? হ্যাঁ, 82 সালে। আমরা একটা জিনিস জানি যে কবিতায়, বা আমরা অনেক সময় দেখি যে কবিতাকে কখনো কখনো দশকওয়ারিও একটু বিবেচনা করা হয়। এই জায়গাটিতে আপনার কি মনে হয়, আসলে কোন দশক থেকে আমাদের বাংলাদেশের কবিতা বা বাংলা কবিতা একটা পাক, আরো বড় একটা পাক বদল করলো? প্রধান বাঁকটা তো আসে, আমি বলবো যে আমাদের দেশের কবিতার মধ্যে শামসুর রহমানের হাত দিয়ে প্রধান বাঁকটা আসে। তার মানে 60 দশকের, ওইটা 50-এর দশক। 50-এর দশক। আমরা 30-এর দশকটা যদি, ওটা তো একটা ব্যাপক আলোড়ন তৈরি করছে। তারপরে যে আলোড়নটা শুরু হয় বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তানে, এটা শামসুর রহমানের হাত দিয়েই প্রথম আধুনিক কবিতা জন্ম হয়। 2-4 জন যে লিখেনি তা না, কিন্তু তাদের কবিতাটা ওইভাবে জনগণকে হয়তো উদ্বুদ্ধ করতে পারেনি। যেমন আবুল হোসেন শামসুর রহমানের একটু সিনিয়র ছিলেন, তো উনি কবিতা অনেকদিন লিখে গেছেন, কিন্তু সেইভাবে শামসুর রহমানের মতো তো নাড়া দিতে পারেননি, এটা আমার নির্দ্বিধায় বলা যায়। আবুল হোসেনও ভালো কবি ছিলেন, কিন্তু শামসুর রহমানের হাতে বাকবদল যে শব্দটা আমরা যদি ইউজ করি, তাহলে ওটা। তারপর শহীদ কাদরী আল মাহমুদ আসলেন, হ্যাঁ, ওনারা আসলো, সৈয়দ হক, তারপরে আরো এক ঝাঁক কবি আসলো যারা চিন্তা ভাবনায় নতুন ছিল, যেমন সাইদ আতিকুল্লাহ। তারপরে 60-এর দশকটা একটু আরো বেশি অন্যভাবে নাড়া দিল, বিশেষ করে এই যে নির্মলেন্দু গুণ, রফিক আজাদ। তারপর 70-এর দিকে আসেন
আবিদ আজাদ, শত্রুর দিকে, এই এক একটা এক এক রকম বাক বদল। একটা কথা বলা হয় যে 80-র দশক থেকে কবিতা আরো অনেক বেশি বাক বদল নিল, এটি কি আপনি? হবেই, যে যেমন ধরেন আমাদের বাপ দাদারা, আমাদের যে বয়স, আমাদের বাপ দাদারা কিন্তু আমাদের মতো পোশাক পরতো না, তাদের পোশাকটা সম্পূর্ণ আলাদা। আমাদের শুধু কবিতায় না, আমাদের জীবন ধারণে অনেক বাক বদল আছে, যেন আমরা তাদের মতো করে কথাও বলি না। আমাদের একটা প্রযুক্তি একটা বড় ব্যাপার, প্রযুক্তি একটা বড় বিষয়। প্রযুক্তি অনেক কিছু আমাদের জীবনযাত্রা মানে বদলে দেয়। যেমন ধরেন ইমেল বলে কি জিনিস আমাদের পূর্বপুরুষরা জানে না, আইফোন টাইফোন এগুলো তো সমস্ত কিছু হাতে। আমি একটা কাজ করছিলাম, যেমন ধরেন যে আমি জানি না, আমি হয়তো একমাত্র জোর দিয়ে বলা যাবে না, তবে আমার জানা মতে আমি একমাত্র কবি যে বিদেশে বসে বাংলা কবিতা লেখা শুরু করছে এবং একটা পর্যায়ে আসা, মানে ওখান থেকে শুরু করে যে এই জায়গাটাতে চলে আসা। তো ওইখানে বসে আমি ওইটা অনুধাবন করতে পারি যে যেই ভাষায় কবিতা লিখছি আমি, এই ভাষাটার সঙ্গে আমার একটা বসবাস দরকার। তা নাহলে খালি কল্পনা বিলাসী হয়ে কবিতাটা লিখলে এই বাস্তবতা থেকে অনেক দূরে চলে যায়, যেটা সবসময় ভালো লক্ষণ না, যে কোনো বিভাগেই হোক। তো আমি তখন করলাম কি, বাংলাদেশে আমার এক কবি বন্ধু ছিল, নাম সাইফুল্লাহ মাহমুদুল্লাহ, উনি এখন কানাডায় আছেন। উনি কানাডায় আছেন। তো আমরা দুইজনে মিলে গিয়ে করলাম যে এই যে প্রতি শুক্রবারে যে সাহিত্য সাময়িকী বের হয়, দৈনিক পত্রিকাগুলো, যেমন সমকাল, তখন আর কম পত্রিকা ছিল কিন্তু বের হতো, বের হতো। তো মেজর কয়েকটা পত্রিকা, 5-6টা পত্রিকা, ওই সাময়িকীগুলো বের করে একসাথে একটা বান্ডিল করা হতো, বান্ডিলটা আমাকে পাঠানো হতো। এইটা আমি 12 বছর করছি। বাহ। তো ওই 12 বছর ওইটা করার জন্য আমি আস্তে আস্তে এই মানে আপনি সমসাময়িক কবি এবং কবিদের সবসময় আপনি একটা মানে ইয়েতে ছিলেন আর কি, সাথে ছিলেন, টাচে ছিলাম। আমি যখন আসতাম এখানে দেশে আসলে আমি সবাইকে চিনতাম, সব কবিকে। ওরা একটু অবাক হইতো, এই লোক দেশে বিদেশে থাকে, আমাকে চিনে কি করে। কিন্তু ওদের, আপনার কবিতাও কি আমাদের এখানে নিয়মিত ছাপা হতো? আমার 93 থেকে আমার কবিতা নিয়মিত ছাপা হচ্ছে। আমি কিন্তু অনেক কবিতা অনুবাদও করছি। আমার একটা অনুবাদের বই আছে, নাম হচ্ছে সাম্প্রতিক আমেরিকান কবিতা। আমার প্রথম যে কবিতা ছাপা হয় যেটা এখানে বাংলাদেশে, এটা কিন্তু অনুবাদ কবিতা ছাপা। হ্যাঁ, আপনি বলেছেন সেটা। যে তারপরে ওই যে আস্তে আস্তে অনুবাদের মধ্যে কি করে মৌলিক কবিতা ঢুকে গেল, ওইটা আমার জন্য এখন মানে ফারাক করা খুব ডিফিকাল্ট। এইভাবেই হয়ে গেছে আর কি। মানে কে প্রথম কাছে এসেছে ওই রকম কিছু। তখন ওই সাইমালটেনিয়াসলি হতো, কোনো সময় কবিতার প্লটটা আসে যখন, তো হয়তো বাংলার জন্য এটা প্রযোজ্য, হয়তো বাংলায় লিখতাম। কিছু কিছু কবিতা আছে আবার যেটা না, এটা অনুবাদ করলে এই জিনিসটা ভালো আসবে। আমি এই অল্প দিন হলো। আপনি ইংরেজিতেও কবিতা লিখেন? ইংরেজিতেও কবিতা লিখি, এবং ওইখানে একটা সংগঠনের সাথে আমি জড়িত আছি। প্রতি মাসে ওই সংগঠনের সাহিত্য অনুষ্ঠান হয়, ওখানে আমি মৌলিক ইংরেজি কবিতাও পড়ি, এবং ওদের অনেক ভিডিও টিডিও আছে ওগুলার। আর ওরা প্রতিটা অনুষ্ঠানে একজন ফিচার পোয়েট, ওটার নাম দিত, যেটা আমাদের এখানেও করে অনেকগুলো সংগঠন। হ্যাঁ, আড্ডার কবি বা আজকের প্রধান কবি এইরকম নামে। তো ওইটা 45 মিনিটের প্রোগ্রাম, পুরো অনুষ্ঠানটা হয় 1.5 ঘন্টা। তো 45 মিনিট ওই ফিচার পোয়েট্রি তাকেই দেওয়া হয় 45 মিনিট। ফলে তার কবিতা সম্বন্ধে একটা ধারণা পেয়ে যায় আর কি যারা থাকেন আর কি আড্ডায়। আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। এই যে আপনি মানে আপনার, আমি যতটুকু বুঝতে পারছি আপনার ত্রিধারা, আপনি মানে পড়িয়েছেন, সাহিত্য পড়িয়েছেন, নিজে সাহিত্য পড়েছেন, অনুবাদ করছেন, আবার মৌলিক কবিতা লিখছেন, এই যে বিষয়গুলো। তো এই যে বাইরের সাহিত্য পড়া এবং বাইরের সাহিত্য থেকে অনুবাদ, সেই সাথে আবার মৌলিক কবিতা লেখা, এই চর্চার ভেতর দিয়ে আপনার কাছে কি মনে হয় যে বিশ্ব কবিতার সাথে আমাদের বাংলা কবিতা আসলে কোন জায়গাটাতে আছে, বা পার্থক্যটা কি, বা আমরা তুলনামূলক যদি একটি আলোচনায় যাই? প্রধান পার্থক্যটা আমার চোখে যেটা পড়ে, আমার সাথে অনেকে একমত হতে নাও হইতে পারে, যেমন আমরা এখানে বাংলা কবিতা বিশেষ করে, এই কবিতা লেখা হয় একটা বায়বীয় জিনিস থাকে, কেমন সবকিছু একটা কাল্পনিক, কল্পনার জগৎ। আচ্ছা। এবং খুব বেশি
নেচার থেকে সবকিছু নেওয়া হয়, একটা উপমা কিংবা একটা ইমেজ যখন নেওয়া হয় প্রকৃতি থেকে নেওয়া হয়। সেই জন্য বারবার ধরেন ওই নদীর কথা আসে, পাহাড়ের কথা আসে, কোনো জিনিস একটা বিপদটাকে আমরা সিম্বলাইজ করি কিভাবে, একটা ঝড় দিয়ে, ঝড় আসছে তার মানে বিপদ আসতেছে। এইটা ওদের মধ্যে, ওদের কবিতা আমি খুব একটা চোখে পড়ে না। এটা কি প্রথম থেকেই দেখেননি নাকি এখন হচ্ছে সেটা? না, এটা প্রথম থেকেই। আপনি পুরানো কবিতাগুলো দেখলেও এখানে দেখবেন। আর একটা এটাই যে একমাত্র তা না, কিন্তু মূল ব্যাপারটা এরকম। ওদের কবিতায় আমার চোখে যেটা পড়ে, ওরা বাস্তব জীবন থেকে সবকিছু নেয়। যে একটা বাচ্চা ছেলে দেখবেন, একটা ছোট ছেলে মেয়ে, এদেরকে নিয়ে কিন্তু আমাদের অ্যাডাল্ট কবিরা তেমন কিছু কবিতা লেখে না। ছোট বাচ্চাদের নিয়ে, ছোট বাচ্চাদের কবি কিছু লিখতে গেলে এরা ছড়া লেখে। ছোট বাচ্চাদের জীবনটাও তো একটা জীবন, আমরা কিভাবে দেখি ছোট বাচ্চাকে, এইগুলা নিয়ে কিছু লিখি না। তারপরে আমাদের কিছু ব্যাপারও আছে, যেমন ধরেন আমাদের কবিতা লেখার জগৎটা কিন্তু খুব সীমিত, বিশেষ করে বাংলা কবিতার। আমি বলি কারণটা, যেন আমরা রাষ্ট্রের বিরুদ্ধে তেমন কিছু লিখতে পারি না, আমরা ধর্মের বিরুদ্ধে তেমন কিছু লিখতে পারি না। তারপর মানুষের জীবনের পুরুষ মহিলার যে একটা জৈবিক বিষয় আছে, এটা সবার মধ্যেই জানে, সবাই জানে, কিন্তু এটা নিয়ে কেউ লেখে না, লিখতেও চায় না। এই যে তিনটা প্রধান বিষয় মানুষের জীবনের, ধর্ম, রাষ্ট্র ব্যবস্থা এবং জৈবিক অবস্থা, আমরা কবিরাও কেউ কথা বলতে চায় না এগুলো নিয়ে। ওইখানে একটা সংকোচ বা একটা বাধা, প্রাচীর। এই যে এত বড় ক্ষেত্রগুলো নাই আমাদের। ওই যে বললাম যে একটা কথা বলছিলাম যে আমাদের ভাবনাগুলা খুব কৃত্রিম। সব কিছু আমরা ওই নদীর মধ্যে ফেলে দিই, পাহাড়ের মধ্যে নিয়ে আসি, ফুল ফল এগুলা এত বেশি আসে। মবিন ভাই, আপনি যে বিষয়গুলো মানে বললেন, তার ভেতর তো অবশ্যই আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারি না, ধর্ম একটা বড় বিষয়, আমাদের বাধার বিষয়। কিন্তু বাকি যে বিষয়টি, বাস্তব জীবন, সমাজ জীবন, বা ধরেন আমাদের রাজনীতি, আন্দোলন, সংগ্রাম, এগুলো তো কবিতাতে এসেছে। আছে, সবই আছে, কিন্তু এত কম। আপনি দেখবেন যে যে কোনো, এই যে যেগুলো বললেন আপনি, যুদ্ধের, আপনি স্বাধীনতা যুদ্ধের কবিতা সবই আছে, কিন্তু বা ধরেন প্যালেস্টাইনেও যখন একটা কিছু হয়, বা আমেরিকাতেও যখন কিছু হয়, আমরা তো কবিরা তো কলম ধরে। আমিও তো ঠিক বোঝাতে পারিনি আপনি, আমরা সংগ্রামের কবিতা বলছি, কিন্তু সংগ্রামের মানে আপনি কি বলতে চাচ্ছেন প্রকাশভঙ্গিটা এবং কবিতার যে উপজীব্য জিনিসগুলা, উপমাগুলো, উপমা, রূপক বা যাই বলি, এইসব কিন্তু আমাদের ওই যে যেই বললাম, ওই যে পাহাড়, ওই নদী। না, এখন তো যে আপনি শূন্য দশকের কবিতা দেখেছেন কিনা? এখন তো দেখছি অবশ্যই, আমি নানান ধরনের মানে কবিরা কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করছে, অবশ্যই করতেছে, কিন্তু হয়তো একদিন কবিতার ভাব, এটা তো মানুষের ভাবনা থেকে আসে, অভিজ্ঞতা থেকেও আসে। হ্যাঁ, তো এই যে মানে আমাদের যাপনটা আসলে যেরকম, সেটি আমরা খাই হাত দিয়ে, ডাল ভাত দিয়ে, আলু ভর্তা দিয়ে ভাত খাই, এতে দোষের কিছু নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যখন অন্যদেরকে লাইক করতে বলবো জিনিসটা, তো অন্যদের লাইকেবল হইতে হবে জিনিসটা। একজন লোক হয়তো বিদেশি দেখে ওর অত পছন্দ নাও হতে পারে, কিন্তু আমাদের কাছে জিনিসটা খুব স্বাভাবিক, আমাদের কাছে এটা দোষের কিছু না, এইভাবেই আমরা খাই। কিন্তু আমরা যদি আমাদের কবিতাকে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছাইতে চাই, দরবারকে মানে খাওয়াতে চাই, যদি ওইভাবে যদি বলি আর কি, তাহলে আমাদের খালি চা খাইলে চলবে না, কফিও খাইতে হবে। মানে তাহলে কি আরেকটু ভাঙচুরের প্রয়োজন, আরো মানে কঠিন বাস্তব বা আরো কিছু কবিতা আনা প্রয়োজন। আরো একটা, এটা সমস্যা বলবো না, এটা আমাদের জাতীয় জীবনের একটা ঘটনা, যে আমরা তো আন্তর্জাতিক জীবনটা তো দেখতে হবে, দেখার সৌভাগ্যটাও আমাদের কম। যে লোকটা বিদেশের সমুদ্র সৈকত দেখে আন্দাজ করে কবিতা লিখতে চাবে, ওকে বাস্তবে যদি ওটা দেখতে না পারে, তাহলে তো ওই পরিমাণ বাস্তবতাটা আসবে না। তো একটা আধুনিক জীবন কেমন, এই জিনিসটা, বা ওই জীবনের মানে যন্ত্রণাটা কেমন, বা রূঢ়তাটা কি ধরনের, আধুনিক জীবন কিরকম, ওইটা তো আমরা যদি না দেখতে পারি, তাহলে আমরা ওইটা নিয়ে লিখবো কি করে? লিখলেও ওইটা বানানো হবে,
আচ্ছা, এই জায়গাটাতে আমি একটা কথা বলতে চাই যে আপনি আপনার শেষ বইটির কথা বলেছেন 249 স্ট্রিট বেলরোজ। এখানে আপনি আমেরিকান জীবনের বেশ মানে অধিকাংশ কবিতাই আমেরিকান জীবনের। আপনি তো প্রবাস জীবন থেকে কবিতা লেখা শুরু করলেন, কিন্তু বাংলাদেশের যে আমাদের যে এই মাটি বা এই সংস্কৃতি বা এটার যে ইতিহাস বা এখানে যে কথাগুলো বললেন, যে মানুষগুলো হয়তো আধুনিক জীবনের নয়, যে মানুষগুলো হয়তো একটি সংগ্রামময় জীবন বা অন্য ধরনের একটি জীবন যাপনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই ধরনের কবিতা কি বা সেই ধরনের বিষয়গুলো কি আপনার কবিতাতে আছে? অবশ্যই আছে। আমি তো আমার মৌলিক 7টা বই বেরোছে। প্রথম 6টা বই তো সব বাংলাদেশের উপজীব্য জিনিস নিয়ে হলেও ওখানে একটা ভালো মিক্সচার ছিল, বাংলাদেশেরও অনেক জিনিস ছিল, পাশ্চাত্যের দৃষ্টি আর মানে পাশ্চাত্যের যে মিলন সেটা কি ছিল সেখানে? হ্যাঁ, সেটা ছিল। তো এইখানে আমার কিছু জিনিস একটা নতুনভাবে মাথায় আসে যে আরে আমি এই জীবনটা যাপন করি, এদের তো এতগুলো স্মৃতি আছে, আমার এগুলা নিয়েও তো কবিতা লেখা যেতে পারে। তো এবারের ফোকাসটা ছিল ওইটা, কিন্তু এর আগে 6টা বই তো সবকিছু মিশানো। আপনার কি শৈশবটা তো বাংলাদেশের কেটেছে? কোথায়? ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলাদেশেই কোন এলাকায় আপনার? রংপুর, উত্তরবঙ্গের রংপুর জেলা। আমি ওখানে কি পড়াশোনা করলেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পর্যন্ত রংপুর জেলার উপজেলা একটা নাম হচ্ছে বদরগঞ্জ, ওইখানে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা। তারপরে আমি ঢাকায় আসি, ঢাকায় এসে অল্প কিছুদিন থাকার পরে আমেরিকা চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি ভর্তি হয়েছিলেন? আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু তেমন পড়াশোনা ওখানে তো শেষ করতে পারিনি। গ্রাজুয়েশনটা আপনি আমেরিকাতেই করেছেন? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আপনার শৈশবের জীবন বা বদরগঞ্জ যে উপজেলার যে গ্রামে আপনার, ওখানে কি আপনার জন্ম? হ্যাঁ। ওই জায়গার যে মানুষ, ওই জায়গার যে জীবন যাপন বা ওই জায়গায় যে বেড়ে ওঠা, ওটা আপনার কবিতার মধ্যে অনেক আছে। তারপরে আমি যে রংপুরের আঞ্চলিক ভাষায়ও কবিতা লিখছি। ওই দিক থেকে আমি তো দেখতে দেখতে কোথায় কি করা যায় না যায় জানাশোনা যখন হয় তখন একটা জিনিসকে বেছে নেওয়া আর কি। আমরা যখন ডায়াসপোরার কথা বলি, যে যারা বাইরে রয়েছেন, ডায়াসপোরা একটা সাহিত্য হিসেবে একটা শাখা হিসেবেই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তো আমরা কি বলবো যে এই যে আপনার আমেরিকান জীবন নিয়ে যে লেখা, এটা একটা ডায়াসপোরার কারণেই অনেকটা? না, কারণ আমি বলবো না, কারণ আমার জীবনটা তো ধরেন আমি বাংলাদেশে ছিলাম 21-22 বছর, আমেরিকাতে আছি 43 বছর। আমাদের জীবনের 3 ভাগ করলে 3 ভাগের 2 ভাগই আমি বাইরে ছিলাম, আর 1 ভাগ হচ্ছে বাংলাদেশ। এবং ওই আপনার মূল যে বিকাশ সেটা কিন্তু ওখানেই, সেটা বলা যায়। আবার ওইদিকে জীবনটা তো আমি উপেক্ষা করতে পারবো না। আমি এই 20 বছরের জীবনকে ধরে রাখবো আর 43 বছরের জীবনটা একেবারেই বাদ দিয়ে দিব আমার জীবন থেকে, এটা তো হয় না। আমরা কিন্তু ডায়াসপোরা সাহিত্যে তাই দেখতে পাচ্ছি যে মানে প্রবাস জীবনের যে যন্ত্রণা, প্রবাস জীবনের যে বেদনা বা প্রাপ্তি, সেগুলো কিন্তু মানে উঠে আসছে। না, আসবে তো, অবশ্যই আসবে না কেন? যে জীবনটা করে কোনো না কোনো ভাবে ছাপ থাকেই এর মধ্যে। আমি একটু সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি। এই যে আপনি সাহিত্য পড়িয়েছেন বা আপনি কবিতার গ্রামারও আপনি নানাভাবেই হয়তো বা নিজের কবিতাতেও রাখেন এবং গ্রামারটাকেও হয়তো অনেক বিবেচনা করেন, কিন্তু আসলে একটা কবিতার প্রাণ কি? আমরা কোন জায়গাটাকে কবিতার প্রাণ বলবো, বা কোন জায়গা মানে কিভাবে একটা কবিতা একজন পাঠককে আন্দোলিত করবে? কোন বিষয়টি কবিতার? আসলে কোনো একটা বিষয় যে আন্দোলন করবে তা না, একটা ছোটখাটো এই যে অবনী বাড়ি, যেমন শক্তি চট্টোপাধ্যায় একটা কথা, অবনী বাড়ি আছো, এটা এত স্বাভাবিক একটা জিনিস, স্বাভাবিক এত সাধারণ একটা কথা, কিন্তু তার প্রকাশটা একদম বিস্ময়কর। এত চমৎকার ভাবে মনে হচ্ছে আরে এটা আমারই কথা, আমি যেন পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম কবিতা প্রচুর আছে, বাংলা কবিতায়ও আছে আমাদের। প্রায় সবারই 2-4টা করে কবিতা তো পাওয়াই যায়। এখন আসল জিনিস হচ্ছে প্রকাশভঙ্গির। এই যেমন ধরেন আমি পুরুষ এবং মহিলাদের দামি জামা পরলেই যে তাকে সুন্দর লাগবে এমন কোনো কথা না, এটা খুব সাধারণ। অর্থাৎ পুরো গ্রামারও যদি আপনি মানেন, কিন্তু যদি আন্দোলিত না করে, হয়তো কবিতাটা ওইভাবে পাঠককে মানে আমি বলবো যে নাড়া দেবে না, তাই তো? অবশ্যই না। যেমন ধরেন সেই ক্ষেত্রে আমি এক কথা যদি আপনি বলতে চান যে কবিতার প্রাণ তাহলে কোনটি, বা কোন বিষয়টি কবিতায় থাকলেই পাঠক আসলে আন্দোলিত হবে?
আমরা কি এক কথায় বলতে পারি? এক কথায় বলা যাবে না, আমি মনে করি এই জন্যই যে একজন মানুষকে, ধরেন একজন মেয়ে মানুষকে শাড়ি পরলেও সুন্দর লাগে, আবার যেটা ইউরোপিয়ান স্টাইলে যে পোশাক এতেও সুন্দর লাগে। তো এইটা তো বলা যাবে না যে শুধু শাড়িতেই মেয়েদেরকে সুন্দর লাগে, এটা তো বললে ভুল হবে। অর্থাৎ এমন কিছু থাকতে হবে যা পাঠককে নাড়া দেবে। হ্যাঁ, পাঠককে নাড়া দেয়। বিশেষ করে সবচেয়ে প্রকাশভঙ্গিটা এবং উপমা উৎপ্রেক্ষা, এগুলা ঠিক একটা সাহিত্যে একটা কথা আছে, বিশেষ করে কবিতায়, যে জুৎসই শব্দচয়ন। জুৎসই শব্দচয়ন, এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এটাকে এটা করতে যায় দেখা যায় যে খুব কঠিন হয়ে যায় অনেক কিছু। এইটাকে সিম্পলিফাই করা, যেমন ধরেন জীবনানন্দের কবিতা বনলতা সেন, কোথাও কোনো তেমন কঠিন কোনো শব্দ নেই, কিন্তু সবকিছু যেমন একেবারে অটোমেটিক। অবনী বাড়িয়েছ, কত সুন্দর, এত সহজ কথা, অথচ এত গভীর লাগে শুনতে। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি তো বিশ্ব সাহিত্যের কবিতা অনুবাদ করলেন, বাংলা কবিতা কি আপনি ইংরেজিতে অনুবাদ করে কি, মানে বাংলাদেশের কবিতা কি আপনি করেছেন ইংরেজিতে অনুবাদ? আমি কিছু করছি, কিন্তু ওগুলো আমারই কবিতা। ও আচ্ছা, অন্যদের করা হয়নি। আমি আসলে ওই যে একদম অনুবাদক হয়ে যাব, এটা আমি নিজেও চাই না। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা বিশ্ব সাহিত্যের বেশ কবিতা পাচ্ছি, মানে অনেকেই অনুবাদ করছে, কিন্তু বাংলাদেশের কবিদের কবিতা সেভাবে হয়তো, বাংলা কবিতা সেভাবে যাচ্ছে না, ফলে বিশ্ব পাঠকও হয়তো বাংলা কবিতাটাকে সেভাবে উপভোগ করতে পারছে না। তো সাম্প্রতিক সময়ে আপনি নিশ্চয়ই আরো কবিতা লিখছেন, বা বড় কোনো কি প্ল্যান আছে কবিতা নিয়ে বা আপনার লেখালেখি নিয়ে? প্ল্যানের মধ্যে লিখে যাওয়াটাই বড় প্ল্যান। মাঝে মাঝে কিছু জিনিস হয়ে যায়, যেমন ধরেন লুইস গ্লেক যে 2020 সালে নোবেল পুরস্কার পায়, ওনার কবিতা আমি প্রথম বাংলায় অনুবাদ করি। ওই অনুবাদের গ্রন্থটা একটা ক্যারেক্টার আছে যে সাধারণত ধরেন আমেরিকার কবিদের কবিতা অনুবাদ করতে গেলে প্রথমে হুইটম্যান, টি.এস. এলিয়ট, তারপরে অ্যালান গ্রিনবার্গ, এদের কবিতা আগে, মানে কারণ এরা হচ্ছে প্রধান কবি। কিন্তু আমি ইচ্ছা করেই এই সমস্ত প্রধান কবিকে বাদ দিয়ে রাখছি। যেমন ধরেন বাংলা কবিতা বাংলাদেশের যদি আলোচনা করতে হয়, তো প্রথমেই আসে শামসুর রহমানের নাম, নির্মলেন্দু গুণের নাম, রফিক আজাদ, শিকদার আমিনুল হক, এদের। আল মাহমুদও বোধহয় আসে অবশ্যই, তারপরে সৈয়দ হক, এরা সবাই আসে। কিন্তু এরা ছাড়াও কিন্তু আরো ইম্পর্টেন্ট কবি আছে, যেমন আবুল হাসান, আমার খুব প্রিয় কবি আবুল হাসান, আবিদ আজাদ, হেলাল হাফিজ, এদেরকে তো ফেলে দেওয়া যায় না, এরাও ইম্পর্টেন্ট কবি। তো আমার কথা হচ্ছে আমেরিকাতে ওই শুধু হুইটম্যানের কবিতা, টি.এস. এলিয়টের কবিতা অনুবাদ না করে আমি আমার পঠন পাঠন থেকে খুব আমার যাদেরকে ভালো লাগছে এবং আমার মনে হয় যে এরা ইম্পর্টেন্ট, ওদের কবিতাই বেছে বেছে আমি অনুবাদ করছি। তো শামস ভাই, আমরা আসলে আরো বেশি সময় পেলে আরো অনেক আলোচনা করতে পারতাম। আসলে কবিতার আলোচনা তো বা সাহিত্যের আলোচনা তো শেষ হওয়ার নয়, সহজে শেষ হওয়ার নয়। যাই হোক, আমরা তো একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে রয়েছি, আমাদের আলোচনা শেষ করতে হবে। তবে আমি শেষ প্রশ্নটা আপনাকে করছি যে এই যে প্রবাস জীবন থেকে বাংলাদেশে আসেন এত বছর পরেও, এই সময়টা সাহিত্য চর্চা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমাদের দেশের সাম্প্রতিক, আমি শুধু কবিতা বলছি না, পুরো সাহিত্য চর্চাটাই আপনার কাছে কতটুকু ইতিবাচক বা কি মনে হচ্ছে? ইতিবাচক, আমি আশাবাদী মানুষ, আমি আশা করি। কিন্তু একটা জিনিস আমার চোখে পড়ে যে বেশিরভাগকে আমরা যেন এখানে বাংলাদেশের সাহিত্যটাকে একটা শৌখিন ব্যাপার নিয়ে ইয়া করি, সিরিয়াসনেসটা কমে গেছে এর মধ্যে। সেটা কি পাঠের ক্ষেত্রে নাকি অন্য কিছু? সব দিক থেকেই কিছুটা পাঠেরও ব্যাপার আছে। তার মধ্যে দেখেন কয়জন কবির আপনি নাম বলতে পারবেন, ইয়াং ছেলে যারা কবিতার জন্য সবকিছু করতে পারে, যেমন আবুল হাসান, এরা যেমন করছে, হেলাল হাফিজ, হ্যাঁ, কবিতাটাই যেন ওদের জীবন ছিল। ওই রকম ডেভোটেড শামসুর রহমানের কথাও ধরেন, উনি তারপর অনেক গুছানো মানুষ ছিলেন, গুছানো হইলেও অনেক ধনী পরিবারের সন্তান হয়েও কিন্তু অনেক কিছু করতে পারতেন, চাইলে ব্যারিস্টারি পড়তে পারতেন লন্ডন, যেটা ওনার বাবা চেয়েছিলেন, কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে উনি কবিতার পিছনে লেগে। এখনো বোধহয় আছে সেই রকম, নাই এটা বলবো না, কিন্তু আমার মনে হয় এর সময়ের একটা পরিবর্তন, সময় বা পুঁজির যে একটা মানে প্রভাব, সেটিও একটি বড় বিষয় হয়তো, বা সমগ্র বিশ্বের যে বিশ্বায়ন বা পুঁজি। আবার অনেক কবি এখান থেকে যায় বিদেশে,
যায় ওরা হারায় যায়, মানে জীবনযাপন এত কঠিন অনেক সময় বিদেশে। চর্চাটা রাখতে পারে না। সবার ভাগ্য একরকম না, মানে বিদেশে গেলেই যে একটা লোক খুব সাকসেসফুল হয় তা না। কারো কারো মানে মিলেই না, মানে পেট সবকিছু মিলে তার হয় না আর কি, খোরাক জোগাইতেই সময় চলে যায়, সাহিত্যের কথা ভুলে যায়, এইরকমও হয় আর কি। তো আমরা আসলে শেষ করবো আপনার কবিতা দিয়ে। আমরা আপনার একটা কবিতা শুনবো, তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ আলাপচারিতায় ছিলাম শামসাল মুবিন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং প্রিয় কবির সাথে। আশা করি আপনারা নিশ্চয়ই তার প্রবাস জীবন এবং তার এই যে বাংলা সংস্কৃতির প্রতি যে তার মুগ্ধতা বা তার একনিষ্ঠতা, সেটি আপনারা বুঝতে পেরেছেন। আগামীতে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে, যার সাথে আমরা আবার আলাপচারিতা বাঁধব, জানবো বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্যের নানা বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে জয়নন্দিনীর শিল্প সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। কবিতার শিরোনাম হচ্ছে বাংলাদেশ তুমি আর কেঁদো না। আমার জন্মের কথা তোমার মনে আছে? ছোটবেলা, আমার বেড়ে ওঠা, মেঘের ফাঁকে ফাঁকে নক্ষত্রের উকিঝুঁকি। যেদিন আমাকে বিদায় দিলে, আমি তো জানি তোমার ভেতর থেকে দুমড়ে মুচড়ে তেরে আসছিল অশ্রুবন্যা। সেই তো আমাদের শেষ দেখা, একেবারে শেষ দেখা। বাংলাদেশ, আমার জন্য তুমি আর কেঁদো না। আমি তো ভালো আছি, তোমাকে কতবার বলেছি আমি ভালো আছি। আমি এখন কি চমৎকার কফি বানাতে পারি, এসপ্রেসো, ক্যাপাচিনো, আর মুঠো মুঠো বকশিস। হায়, গরিব দেশের মেধা কত সহজেই কিনে নেওয়া যায়। অনেকের মতো জীবন সংগ্রামে বেসামাল আমিও। যে রাত অন্ধকারে আলো দেয়, যে নদী একা একা কথা কয়, ওদের দুঃখগুলো বুঝতে চেয়েছিলাম। এখন গুরুজনদের মতো আমিও বুঝতে শিখেছি ছেলে মেয়েদের নীরব মিনতি, জন্মভূমির বালুকণা, খোলাকাশ আর সবুজ লতাগুল্মের কথা। কবরে শুয়েছে কে স্বজনের বিনা অশ্রুপাতে। এতকাল পরে জানতে স্বাদ হয়, যে কিশোরী ভাঙা দরজায় হেলান দিয়ে উদাস তাকিয়ে থাকত, সে এখন কোন গায়ে কার ঘরে ভাত রাঁধে। মেথরপাড়ার খেদন এখনো কি ভাঙা মগ হাতে চায়ের দোকানের এক কোণে দাঁড়িয়ে থাকে? বুয়ারা নাকি আজকাল নিজেরাই কাজের বেতন ও সময় ঠিক করে দেয়, ছুটি করে সপ্তাহে 2-1 দিন। আজ আমার মা এখানে থাকলে ভালো হইতো, আমার খুব ভালো লাগতো। কবিতা পড়তে পড়তে আমাদের চোখে চোখে দেখা হতো, সবার সাথে হাত মিলিয়ে সেও হাততালি দিত, আর কি মুগ্ধ হয়ে দেখতো আমাকে। আমাদের বাংলা পড়াতেন গোপাল স্যার। কবিতা বোঝাতে গিয়ে মাঝে মাঝে কি কৌশলী না হয়ে উঠতেন তিনি। আজকাল তাকে প্রায়শ দেখি পুড়ছেন চিতায়, আরও কিছু প্রিয়জন কাফনে জড়ানো। এখন কার কাছে গিয়ে বলবো এই 3.5 হাত ঘর আগলে রেখো, এই ছায়াপথ, গজিয়ে ওঠা কচি ঘাস, লাল পিঁপড়েগুলো দল বেঁধে কেন যে আমার বুকের উপর দিয়ে হেঁটে যেতে চায়। বাংলাদেশ, আমি ঠিক খুঁজে নিব বিষণ্ণ জ্যোৎস্নায় কোন গ্রহতারা চুমু দেয় তোমার কপালে। ছেলেহারা মায়ের মতো আঁচলে লুকিয়ে মুখ, তুমি আর কেঁদো না। বাংলাদেশ, আমার জন্য তুমি আর কেঁদো না।